তরঙ্গের কার্য। ঠিক আছে, এখানে আগে জানতে হবে তরঙ্গ আর হচ্ছে কি স্রোত জিনিসটা কি। তরঙ্গ মানে কি আমরা পড়েছিলাম, তরঙ্গ, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। তরঙ্গতে কি হয়? না, তরঙ্গের ক্ষেত্রে যে পার্টিকেলসগুলো থাকে, যে কণাগুলো থাকে, সেগুলো তাদের জায়গা চেঞ্জ করে না, এনার্জিটাকে ট্রান্সফার করে তরঙ্গের ক্ষেত্রে, ওয়েভ লেন্থে, যেটা ওয়েভ বলছে। আর স্রোতে কি হয়? স্রোতে হচ্ছে প্রবাহিত হয়, যেমন নদীর স্রোত বলি না, সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত মানে হচ্ছে কি সমুদ্রের যে ওপরই যে জলতলের যে লেয়ারটা, সেই লেয়ারটা কিসের ফলে প্রবাহিত? আমরা বলছি বায়ু প্রবাহের ফলে প্রবাহিত হয়। তারপর হচ্ছে কি পৃথিবীর ঘূর্ণনের ফলে প্রবাহিত হয়, কেন্দ্রাতিক শক্তির ফলে। তাহলে তরঙ্গ হচ্ছে গিয়ে মনে রাখবে যে কোনো একটা তোমার হচ্ছে গিয়ে লিকুইডে বা পদার্থের মধ্যে পার্টিকেলসগুলো এনার্জির সঞ্চালন করা। ঠিক আছে, হয় ওঠানামা করবে, সামনে পিছনে যাবে, কিন্তু পজিশন চেঞ্জ করবে না, পজিশন ফিক্সড রাখবে। সে ভালো এক্সাম্পল একটা আছে, দেখবে সেই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার উদাহরণটা মনে আছে? যদি একটা লম্বা লাইন করেছো, কখনো লাইনে দাঁড়িয়েছে তো মনে আছে, ঠিক আছে, লম্বা লাইনে দাঁড়িয়েছে, টিকিট কাটছে, পিছন থেকে কেউ ধাক্কা মারলে কী হবে? ও ওকে ধাক্কা মারবে, সে থেকে ধাক্কা মারবে, কিন্তু পজিশনটা চেঞ্জ হবে কি? হুড় করে সামনে দিকে চলে যাবে, আবার পিছন দিকে চলে আসবে। এক্ষেত্রে তরঙ্গটাও সেই রকমভাবে হচ্ছে, বুঝতে পারছো তো? তরঙ্গ মানে হচ্ছে কি জায়গা চেঞ্জ করবে না, পার্টিকেলগুলো সেই জায়গাতেই থাকবে, শুধুমাত্র এনার্জিটা ট্রান্সফার করবে। তাহলে সমুদ্র তরঙ্গের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে যে তরঙ্গের বা জলের যে অণুগুলো আছে, মলিকিউলসগুলো আছে, সেগুলো এনার্জিটাকে ট্রান্সফার করে, হয় এক জায়গাতে ওঠানামা করে। ওই জন্য আমরা ঢেউ বুঝতে পারি। ঢেউ কি অ্যাকচুয়ালি তো তরঙ্গ, কণাগুলো ওঠানামা করছে, তাই এরকম উঠছে নামছে, এনার্জিটা ওপর দিকে উঠছে, উপর দিকে নামছে। আবার কখনো তোমার দীঘাতে এসে আছড়ে পড়ছে, বা পুরীতে এসে আছড়ে পড়ছে, বা উপকূলে এসে আছড়ে পড়ছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা পড়বো তরঙ্গ এবং তরঙ্গের শ্রেণী বিভাগ। তাহলে প্রথমে তরঙ্গের কয়েকটা পার্টিকেলস আছে। তরঙ্গের ছবি যদি আমরা এরকম আঁকি, হয়েছে, এটা একটা তরঙ্গ। তরঙ্গের এটাকে বলা হয় পিক, যেখানে সব থেকে বেশি উচ্চতাটা সব থেকে বেশি হবে, সেটা হচ্ছে তরঙ্গের শীর্ষদেশ, তাই তো? এইটা হচ্ছে গিয়ে যেটা তরঙ্গের নিম্নদেশ, যেখানে উচ্চতা সব থেকে কম হবে, সেটা হচ্ছে তরঙ্গের থ্রু বলা হয় বা নিম্নদেশ বলা হয়। তাহলে তরঙ্গের হাইট কোনটা? তাহলে এইটা তো হাইট তরঙ্গের, এটা এইচ, এটা হাইট তরঙ্গের, হয়েছে। তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? আমরা বলি না তরঙ্গ দৈর্ঘ্য বেশি। একটা তরঙ্গের পিক থেকে আরেকটা তরঙ্গের পিক মধ্যে যে ডিস্ট্যান্স, তাহলে একটা হাইস্ট তরঙ্গ কোনটা? এখানটা। উচ্চতর পিক হচ্ছে এখানে আছে, বা উচ্চতম বিন্দু কোথায় আছে? এখানে আছে। আরেকটা কোথায় আছে? এইখানে আছে। এই দুটোর মধ্যে যে ডিস্ট্যান্স, সেটা হচ্ছে কি তোমার তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা যাচ্ছে তো? তাহলে এই জিনিসটা হচ্ছে কি একটা তরঙ্গের এলিমেন্টস, এইগুলো একটা তরঙ্গের মধ্যে থাকে। এবারে ভেলোসিটি থাকে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, এবারে আমরা পড়ব সমুদ্র তরঙ্গের শ্রেণী বিভাগ। দেখো এইখানে একটু পাজেল হয়ে যাওয়ার মতো অবস্থা আসবে, এগুলো লিখে ফেলবে, এগুলো একসাথে কোনো বইয়ে পাবে না, এটা লিখে রাখবে। প্রথমের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে অভিমুখ অনুসারে, দিক অনুসারে তরঙ্গের শ্রেণী বিভাগ। এক নাম্বার আছে অভিমুখ অনুসারে। কোনটা হবে অভিমুখ অনুসারে? একটা হচ্ছে সোয়াস, পড়েছি না, আর ব্যাক। সোয়াস কোনটা? সোয়াস কোনটা? যেটা, হ্যাঁ, যেটা সমুদ্র থেকে যেটা উপকূলের দিকে আসছে, সেটা হচ্ছে গিয়ে সোয়াস। আছড়ে পড়া পর্যন্ত হচ্ছে সোয়াস। এইবারে যেই আছড়ে পড়লো, আছড়ে পড়ে আবার সমুদ্রের দিকে ফিরে যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ব্যাকওয়াশ। এই ব্যাকওয়াশ এবং সোয়াসের উপরেই কিন্তু সমুদ্র উপকূলের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য নির্ভর করে। এখানে একটা কথা বলে দিই, যে কোনটা প্রবলতর হবে, কোনটা দুর্বল হলে কখন ক্ষয়কার্য হবে। ধরো সোয়াস মানে কি, যেটা সমুদ্র থেকে আসছে। সোয়াস মানে কি, যখন ও আসে অনেক কিছু তো নিয়ে আসে। ঠিক আছে, আমি বলছি গঠনের ব্যাপার পরে আসছি। ও প্রচুর নিয়ে আসলো,
নিয়ে এসে আছড়ে দিল। দেখবে সমুদ্রের দীঘা টিঘাতে যদি বা ওখানে গিয়ে উপকূলে দাঁড়াবে যেখানে জলটা আসছে, দেখবে কি হয়, দাঁড়ানোর পর জলটা এসে তোমার পায়ে আঘাত করলে, আঘাত করার পর যখন সরে যায় তখন মনে হবে না নিচের বালিগুলোকেও টেনে নিয়ে চলে যাচ্ছে। যেটা টেনে নিয়ে যাচ্ছে সেই বলটাকে ট্র্যাকশন বলা হয়, ঠিক আছে। এবং যে টেনে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ব্যাকওয়াশ। তাহলে মনে রাখবে যদি ব্যাকওয়াশ স্ট্রং হয়, শক্তিশালী হয়, শক্তিশালী হওয়া মানে কি, প্রচুর পরিমাণে পদার্থ নিয়ে আসা, পদার্থ প্রচুর পরিমাণে নিয়ে আসা শ্বাসে, তাই তো। শ্বাসটা যদি শক্তিশালী হয়, যদি ফেলে দেয় নিয়ে এসে পরে, তখন কি হবে, গঠন হবে। কারণ কি, যদি ব্যাকওয়াশটা তো নিয়ে যেতে পারবে না। আর যদি উল্টো হয়, রিভার্স হয়, যদি ব্যাকওয়াশটা শক্তিশালী হয় তখন কি হবে, শ্বাসে যেটা নিয়ে আসবে ও কী হবে, পুরোটা নিয়ে চলে যাবে, তার থেকে বেশি নিয়ে চলে যাবে, তার মানে ক্ষয় বেশি হবে, ঠিক আছে। এটার ভিত্তিতেও ভাগ আছে। তার মানে প্রথমে অভিমুখ অনুসারে শ্বাস আর ব্যাকওয়াশ, তারপরে আছে কি তোমার কার্যের প্রকৃতি অনুসারে, কার্যের প্রকৃতি অনুসারে। মানে কি কাজ করছে, গঠনমূলক কাজ করছে না ক্ষয় কার্য করছে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে গঠনকারী তরঙ্গ, আর একটা হচ্ছে ধ্বংসাত্মক, তাই তো। একটা গঠনকারী তরঙ্গ আর একটা হচ্ছে গিয়ে ধ্বংসাত্মক তরঙ্গ। এখানে সেই কনসেপ্টটা সেম আসবে, শ্বাস আর ব্যাকওয়াশের কনসেপ্টটা। কখন গঠনকারী হবে, শ্বাসটা যখন বেশি শক্তিশালী হবে। আর কখন ক্ষয়কারী হবে, যখন ব্যাকওয়াশ স্ট্রং হবে তখনই ধ্বংস হবে। এইবারে দেখো এখানে আছে ঝড় তুফানের সময় কোন তরঙ্গ সৃষ্টি হয়, ধ্বংসাত্মক বা বিনাশকারী তরঙ্গ কিন্তু একে বলে। ঝড় যখন হয়, সুনামি যখন হয়, তখন কী তরঙ্গ সৃষ্টি হয়, সুনামি যখন হয় ওটাও কিন্তু ধ্বংসাত্মক তরঙ্গ। তো কী করে, ও ক্ষতিই তো বেশি করে, ঠিক আছে। তাহলে এগুলো গেলো কার্যের অনুসারে। এইবারে দেখো অবস্থান অনুসারে। এইখান থেকে কোশ্চেন আসে। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এটার ইংরেজিটা লিখে রাখবে, ইংরেজিটা অনুপ্রস্থ যেটা লিখেছে সেটা হচ্ছে অসিলেটারি, এটা হচ্ছে ট্রান্সলেটারি। ট্রান্সলেটারি যে ওয়েভটা আছে বা সেটা হচ্ছে গিয়ে অগভীর সমুদ্রের সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি তরঙ্গ একটাই, গভীর সমুদ্রে কোন তরঙ্গের সৃষ্টি হয়, গভীর সমুদ্রে অনুপ্রস্থ তরঙ্গ সৃষ্টি হয়। সেই অনুপ্রস্থ তরঙ্গটা আস্তে আস্তে এগিয়ে আসে কার দিকে, উপকূলের দিকে এগিয়ে আসে। যখন ও কি হয়, অনুপ্রস্থ তরঙ্গ গভীর সমুদ্রে কি হয়, এরকম করে এই চক্করে একটা সার্কেল পূর্ণ করে। এবারে এই সার্কেলটা কি আস্তে আস্তে বাড়তে থাকে, যখন উপকূলের দিকে আসতে থাকে আরও বাড়তে থাকে, দিয়ে আস্তে আস্তে উপবৃত্তাকারে পরিণত হয়। যেই উপবৃত্তাকারে পরিণত হবে, তরঙ্গ একটাই, যখন উপকূলে গতিটা উপবৃত্তাকার হয় তখন সেটা হচ্ছে ট্রান্সলেটারি, তার মানে হচ্ছে গিয়ে অনুদৈর্ঘ্য, ঠিক আছে। যখন সেটা গোলাকার হয় তার রোটেশনটা, তার অবস্থানটা, তখন সেটা হচ্ছে কি তোমার অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে এখানে উপবৃত্তাকার যদি হয় দৈর্ঘ্য, গোলাকার যদি হয় প্রস্থ। মনে রাখবে অসিলেটরি ওয়েভ হচ্ছে গিয়ে গভীর সমুদ্রের সৃষ্টি হয় বা দেখা যায়, আর ট্রান্সলেটারি হচ্ছে গিয়ে অগভীর সমুদ্রে, হ্যাঁ উপকূলীয় অঞ্চলে দেখা যায়, যেখানে কোনটা, হ্যাঁ গোলাকারটা অনুপ্রস্থতে, ঠিক আছে, অনুপ্রস্থে, আর অনুদৈর্ঘ্য হচ্ছে ট্রান্সলেটারি। হ্যাঁ, ওর হচ্ছে গিয়ে গতিপথটা হচ্ছে গিয়ে উপবৃত্তাকার, কার, দৈর্ঘ্যের হচ্ছে উপবৃত্তাকার। আর গোলাকার গতিপথ কার, গতিপথ মানে কার, কীগুলো মুভমেন্ট করে,
অণুগুলো ঠিক জায়গাতেই থাকে, এনার্জিটা যে শক্তিটার গতি হচ্ছে গোলাকার, সেই জন্য অণুগুলো এইভাবে মনে হয় গোলাকারে ঘুরছে। ঠিক আছে, এইটা গেল অবস্থান অনুসারে। একটা স্থায়িত্ব বা সময় অনুসারে একটা ভাগ আছে। স্থায়িত্ব বা সময় অনুসারে কোনগুলো, ওই দিনে একবার আসে, গ্র্যাভিটেশনাল ওয়েভ আসে, তারপর হচ্ছে কি তোমার ক্যাপিলারি ওয়েভ আছে। ঠিক আছে, এগুলো লিখে নাও, পরীক্ষাতে কিন্তু এইটার থেকে আসবে। আর ওই গঠনকারী বিনাশকারী তরঙ্গ যেটা আছে সেটা থেকে আসবে। স্থায়িত্ব এবং দিক অনুসারে, হ্যাঁ স্থায়িত্ব এবং সময় অনুসারে, ঠিক, স্থায়িত্ব এবং সময়, 4 নম্বরে স্থায়িত্ব এবং সময় অনুসারে। স্থায়িত্ব সময় অনুসারে প্রথমে কোনটা হবে প্রথমে জোয়ার ভাটা। তারপরে হবে গিয়ে তোমার ওই অভিকর্ষ তরঙ্গ, বায়ু দ্বারা যেটা হয়, সবই হচ্ছে বায়ু দ্বারা, কিন্তু ভাগটা যখন করছি সেই পুঞ্জিত ক্ষয়ের মতো, ব্যাপারটা বুঝতে পারছো তো? অভিকর্ষজ তরঙ্গ। তারপর আর একটা আছে গিয়ে ক্যাপিলারি তরঙ্গ। পুকুরে দেখবে ক্যাপিলারি তরঙ্গ সব থেকে বেশি দেখা যায়, বুঝলে? ক্যাপিলারি, হ্যাঁ, ঘন ঘন ঢেউ আসবে। এটা কখন সম্ভব হবে? যখন গভীরতা কম থাকবে, জলটাকে তাড়াতাড়ি নড়াতে পারবে, তখনই কিন্তু সেটা সম্ভব হবে। এটা হচ্ছে ক্যাপিলারি তরঙ্গ। কোনটা? না, ওইটা তোমার ব্যাকওয়াশ সোয়াশটাতেই ঢুকিয়ে দেয়, ব্যাকওয়াশটাতে সোয়াশটাতেই। না, ওগুলো অত এখানে অত পড়ার দরকার নেই, এই 4টা বললেই হবে। ওইগুলো তোমার সম্মুখ তরঙ্গ, ওটা উর্মিভঙ্গের ভাগ আছে, তটভূমির ভাগ আছে, ওগুলো আলাদা জিনিস। উর্মিভঙ্গটা আমি বলছি। আচ্ছা, এখানে দেখো ক্যাপিলারি ওয়েভ কী বললাম, ক্যাপিলারিটা হচ্ছে কি অগভীর সমুদ্রে ঘন ঘন যখন তরঙ্গটা আসবে সেটা হচ্ছে ক্যাপিলারি তরঙ্গ। অভিকর্ষীয় তরঙ্গটা হচ্ছে কি যখন বায়ু প্রবাহের কারণে যে তরঙ্গটা সৃষ্টি হয় সেটাকে অভিকর্ষীয় তরঙ্গ বলা হয়। আর জোয়ার ভাটা তো অলরেডি আমি বললাম। ঠিক আছে, এগুলো গেল স্থায়িত্ব এবং সময় অনুসারে শ্রেণীবিভাগ। আর ইনফ্রাগ্র্যাভিটি তরঙ্গ আছে, দুটো তরঙ্গের মিলের ফলে, যেমন সেই ক্ল্যাপোটিস পড়েছি না, ক্ল্যাপোটিস, যখন তোমার ব্যাকওয়াশটা ফিরে যায় আবার সোয়াশের সাথে ধাক্কা হয়, তখন মাঝখানে তালি বাজানোর মতো অবস্থা হয়, ওটাকে ক্ল্যাপোটিস বলা হয়। ঠিক আছে, ওটা একটা আছে, তোমার ওটাকে বলছে টার্মটা ইনফ্রাগ্র্যাভিটি তরঙ্গ। দুটো তরঙ্গের মিলনের ফলে যে তোমার তরঙ্গটা সৃষ্টি হয় সেটা হচ্ছে গিয়ে ইনফ্রাগ্র্যাভিটি ওয়েভ বা তরঙ্গ। হয়েছে? এইবার আছে দেখো উর্মিভঙ্গ। এগুলো গেল তরঙ্গের ভাগ। উর্মিভঙ্গ মানে হচ্ছে গিয়ে একটা ঢেউ তো সমুদ্র থেকে আসছে, এসেই দেখবে যারা সমুদ্রের দিকে বেড়াতে গেছো, একটা জায়গাতে এসে পড়ে যায়, দিয়ে ফেনার সৃষ্টি হয়, যে অবস্থায় পড়ছে। উর্মি বাংলাতে উর্মি মানে হচ্ছে ঢেউ, উর্মিভঙ্গ মানে ঢেউটা ভেঙে যাচ্ছে। ঠিক আছে, ঢেউটা ভেঙে যখন পড়ছে সেটাকে উর্মিভঙ্গ বলা হয়। এবার উর্মিভঙ্গ কখন হবে? মনে রাখবে, ঢেউয়ের যে হাইট, যে উচ্চতা, সেই উচ্চতার চেয়ে যদি গভীরতা অর্ধেক হয়ে যায়, দেখবে তরঙ্গটা দূর থেকে আসছে, ভাঙবে না, কিন্তু সার্টেন একটা টাইমে এসে ঢেউটা যেখানে এসে পড়ে গেল, আমরা ঢেউ নিই না গিয়ে উপর দিকে উঠে যাই। তাহলে মনে রাখবে, যেখানে উপকূলের গভীরতাটা তরঙ্গের অর্ধেক হয়ে যাবে সেইখানে উর্মিভঙ্গ ঘটবে। তাহলে উর্মিভঙ্গ কোথায় ঘটে? যেখানে গভীরতা অর্ধেক হবে। কার অর্ধেক হবে? কার হাইট? ঢেউ বা তরঙ্গের হাইটের অর্ধেক হবে, তখন উর্মিভঙ্গ হলো। এবার উর্মিভঙ্গের পর ফেনার সৃষ্টি হয়, এটাকে কী বলে? সার্ক বলা হয়। সার্কটা যখন এগিয়ে আসে তখন সেটা হয়ে যায় সোয়াশ। ঠিক আছে, তাহলে আমি যদি তরঙ্গের সমুদ্র থেকে কীভাবে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে সেটার আমি পর্যায়ক্রমে, হ্যাঁ 4টে প্রসেস আছে, ওটাই। কোনটা? উর্মিভঙ্গটা। আচ্ছা, আমি একটা সিকোয়েন্স বানিয়ে দিচ্ছি। প্রথমে সোয়েল, গভীর সমুদ্রের সুসৃষ্ট ঢেউকে বলা হয় সোয়েল। ঠিক আছে, সোয়েলের পর হবে উর্মি, তারপরে উর্মিভঙ্গ। এটা সিকোয়েন্সটা গভীর সমুদ্র থেকে। তারপর হবে সার্ফ বা ফেনিল প্রবাহ,
তারপরে হবে সোয়াস, তারপরে হবে ব্যাকওয়াশ। এটা হচ্ছে গভীর সমুদ্র। গভীর সমুদ্রে সৃষ্ট ঢেউকে বলা হয় সোয়েল। সোয়েল মিনস হচ্ছে একটা সিনোনিম শান্ত। সোয়েল মানে হচ্ছে শান্ত, ঠিক আছে? সোয়েল মানে শান্ত, 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 হ্যাঁ। হ্যাঁ, কাম, 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 কাম বলে, কাম, CALM, কাম, কাম উচ্চারণ, হ্যাঁ, কাম, কাম। সুনামির কি হয়, টি এর উচ্চারণ হয়, সেরকম ব্যাপার আর কি। অনেকে বলে দেখবে, হ্যাঁ, হয়েছে। আচ্ছা, শার্পটা মানে উর্মিভঙ্গটা কখন হচ্ছে? উর্মিভঙ্গ তখনই হবে যখনই তোমার হাইটটা, ওয়েবের হাইটটা থেকে তোমার ইয়েটা অর্ধেক হয়ে যাবে, গভীরতাটা, উপকূলের গভীরতা অর্ধেক হয়ে যাবে। তখনই কি হয়, হুড়মুড়িয়ে পড়বে। হুড়মুড়িয়ে পড়ার ঘটনাটাকে দেখবে প্লাঞ্চ বলে অনেক জায়গাতে। প্লাঞ্চ, প্লাঞ্চ বলা হয়, এই টার্মগুলো মনে রাখবে, প্লাঞ্চ বলে। হুড়মুড়িয়ে যখন পড়ছে এটা হচ্ছে প্লাঞ্চ। তাহলে মনে রাখবে, যখন গভীরতাটা অর্ধেক হবে ঢেবের, তখনই কিন্তু উর্মিভঙ্গ হবে, তার আগে কিন্তু উর্মিভঙ্গ হবে না। হয়েছে? এইবারে দেখো, এখানে রোলার বলে একটা জিনিস আছে, রোলার। রোলার আছে না? রোলার কি? মহাতরঙ্গ। রোলার মানে, রোলার মানে হচ্ছে মহাতরঙ্গ। কখন সৃষ্টি হবে? কখন সৃষ্টি হয়? যখন সাইক্লোন হয়, ঝড় সৃষ্টি হয়। সাইক্লোন হয় না যখন, উপকূলে প্রচুর বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়, বড় বড় ঢেউকে বলা হয় রোলার। রোলার মানে কি, ওই রাস্তা রোলার দেয় না বড় বড় গাড়ি? হ্যাঁ, না সেরকম নয়, উঁচু, হাইটটা উঁচু হবে অনেক, হাইটটা। মহাতরঙ্গ যেটা নর্মালি কি হয়, নর্মালি তুমি সমুদ্রতে গেলে কি একটা নর্মাল একটা ঢেউয়ের হাইট থাকবে, কিন্তু যখন সাইক্লোন হবে, যখন ঝড় হবে, তখন কি তরঙ্গের হাইটটা আরও বেড়ে যাবে, সেটা হবে রোলার বলা হয় বা মহাতরঙ্গ বলা হয়। এইবারে আছে দেখো, তোমার ফেচ বলা হয়। ফেচ পড়েছো তো টার্মটা? ফেচ মানে কি? হ্যাঁ, ঠিক, উন্মুক্ত সমুদ্র, উন্মুক্ততা। আসলে উন্মুক্ততা কার উন্মুক্ততা? সমুদ্রের উন্মুক্ততা। যত বেশি উন্মুক্ত থাকবে, তত বায়ুটা তত বেশি প্রবাহিত হতে থাকবে এবং তত বেশি ঢেউয়ের ফ্রিকোয়েন্সি বাড়বে, ঢেউয়ের কাজ বাড়বে। এটা হচ্ছে ফেচ, মনে রাখবে। এইবারে যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে তোমার উপকূল এবং হচ্ছে গিয়ে তোমার উপকূলের এই পশ্চাৎ-তটভূমি, সম্মুখ-তটভূমি, এগুলো একটু বলে দিই। আচ্ছা, এখানে তাহলে আমাদের যদি তোমাদেরকে বলি যে কোন সমুদ্রে বা কোন উপকূলে ক্ষয় বেশি হতে পারে, ক্ল্যাপোটিসটা কি? ক্ল্যাপোটিস ধাক্কা হবে, ক্ল্যাপোটিস। হয়েছে? তার আগে বলে দিই, তারপরে ওটাতে আসছি। সমুদ্র কী কী প্রক্রিয়ায় ক্ষয় করে? সমুদ্র কোন কোন প্রক্রিয়ায় ক্ষয় কার্য করে? হ্যাঁ, তুমি 10টা বারবার বলছো। 10টা না, 10টা একটা হচ্ছে প্রক্রিয়ার ফল, ঠিক আছে? তাহলে ক্ষয় কার্যের প্রক্রিয়া একটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে হাইড্রোলিক অ্যাকশন। হাইড্রোলিক অ্যাকশন মানে প্রবাহজনিত ক্ষয়। ধাক্কা খেলে যে সমস্ত ক্ষয় হয় সেটা হচ্ছে গিয়ে হাইড্রোলিক অ্যাকশন বা জলপ্রবাহজনিত ক্ষয়। তারপরে অবঘর্ষ, তাই তো? তারপরে বলো, ঘর্ষণ হবে না, দ্রবণ হবে। তারপরে আরেকটা হবে, ক্ল্যাপোটিস হবে। ঘর্ষণটা সেইভাবে অ্যাক্টিভ অতটা হবে না, অবঘর্ষই হবে। সমুদ্রে ঘর্ষিত হয়ে কী হবে? হ্যাঁ, সেটা তো সেটা হতেই পারে, ওটা ডিপোজিটটা বাড়বে না, সে ডিপোজিশনটা বেশি হবে। এখানে ক্ষয় প্রক্রিয়া ঘর্ষণজনিত হবে তোমার। আচ্ছা, না, ঘর্ষণটা করে, ঘর্ষণ হয়েছে, ক্ল্যাপোটিস।
এইবারে দেখো ভূমিরূপগুলো আসবো, কী কী ভূমিরূপ সৃষ্টি হয়, কিন্তু সব ভূমিরূপে আমি যাব না। যেগুলো ইম্পর্ট্যান্ট আসে, যেমন ধরো তটভূমি শ্রেণীবিভাগ আসে, কোনটা সম্মুখ তটভূমি, কোনটা পশ্চাৎ তটভূমি, কোনটা পুরোদেশীয় তটভূমি, ঠিক আছে। আবার বিচের বেলাভূমির ইয়ে আসে তোমার, ওই তরঙ্গ কর্তৃত মঞ্চের আছে, মেসোলিটোরাল জোন কোনটা, সুপ্রালিটোরাল জোন কোনটা, সাবলিটোরাল জোন কোনটা, এগুলো আসছি। তাহলে ক্ষয়কার্যের ভূমিরূপগুলো কী কী ভূমিরূপ সৃষ্টি হয়, কী কী ভূমিরূপ সৃষ্টি হয়? প্রথমে ভূমিরূপগুলো আমি লিখে দিচ্ছি, বুঝলে তো? ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো লিখে দিচ্ছি। প্রথমে কি হবে? ভৃগু হবে, তাই তো? ভৃগু ইংরেজি কি? ক্লিফ। এটা লেখার দরকার নেই, জানো, আমি তাও লিখে দিচ্ছি। ভৃগু হবে, তারপরে তরঙ্গ, তারপরে কি হবে? তারপরে স্ট্যাক হবে, স্ট্যাম্প হবে, তাই তো? তারপর হয়ে গেল গুহা, কোনটা? ব্লোহোল বা গ্লুপ, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, আমি লিখে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে খিলান, ঠিক। কোশ্চেন আসে এই দুটোর থেকে, এগুলোর থেকেও আসে কোশ্চেন। সমুদ্র তরঙ্গ বা ঢেউয়ের আঘাতে উপকূলের ভাগে যে শিলাটা ক্ষয়ে গিয়ে ঝুলে অবস্থান করবে, সেটাকেই তোমার বলা হয় কঠিন শিলা। এটা সমুদ্র ভাগ, এই যে এইখানটা ঝুলে অবস্থান করছে, এটাকে বলা হয় ভৃগু। ভৃগু মানে হচ্ছে গিয়ে এসকার্পমেন্ট বলা হয়, ঢাল বলা হয়। তাহলে ভৃগু হচ্ছে গিয়ে তরঙ্গের ক্রমাগত আঘাতের ফলে যে শিলাটা ক্ষয়ে যায় এবং সমুদ্রের দিকে ঝুঁকে অবস্থান করবে, সেটা হচ্ছে কি ভৃগু, ঠিক আছে। এবারে ভৃগুর দু একটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম আছে, সেগুলো একটু দেখে নেবে, তাহলেই হবে। আর তরঙ্গ কর্তৃত মঞ্চ কোনটা? এই ভৃগুটাই যখন আস্তে আস্তে ক্ষয়ে যাবে, এইখানে আস্তে আস্তে ডিপোজিশন হতে থাকবে, তো এটা আরও ক্ষয়ে যাবে, এটা আরও এখানে ডিপোজিশন হবে, এটা আস্তে আস্তে ক্ষয়ে যাবে, এরকম পিছু উঠতে থাকবে, দিয়ে এইখানে যে সৈকত ভূমিটা গঠন করবে, সেটা হচ্ছে তরঙ্গ কর্তৃত মঞ্চ। এটাকে বলা হয় তরঙ্গ কর্তৃত মঞ্চ। এগুলো বেশি বলছি না, কারণ এগুলো জানো, একবার করে রিডিং পড়লেই হয়ে যাবে। এইবারে না, এগুলো তো বোঝানোর কিছু নেই তো, দেখো, তাও আমি বলে দিচ্ছি। এবার তরঙ্গ কর্তৃত মঞ্চের শ্রেণী ইয়ে আছে, ভাগ আছে। ভাগ মানে হচ্ছে গিয়ে কোনটাকে কি বলে? আচ্ছা, বাংলাতে কি বলে এটাকে বলো তো? না, উচ্চ জোয়ার অঞ্চল, নিম্ন জোয়ার অঞ্চল, এটা বলে এর ভাগগুলোকে। আচ্ছা, বাংলাটা আমি পাঠিয়ে দেবো না হলে। আচ্ছা দেখো, তরঙ্গ কর্তৃত মঞ্চের যে শ্রেণী বিভাগটা দেখো, এটার ডেপথগুলো আমার কাছে এখন লেখা নেই, ডেপথগুলো আমি পরে পাঠিয়ে দেবো যে কত মিটার থেকে কত মিটার, ঠিক আছে। যদিও পরীক্ষাতে আসে না, তাও জেনে রাখবো একবার ডেপথগুলো। তরঙ্গ কর্তৃত মঞ্চ প্রথমে আছে দেখো সুপ্রালিটোরাল, দু নম্বর আছে কি তোমার মেসোলিটোরাল, এগুলো পরীক্ষাতে আসে, কোন জোনটা কোনটা বলা হয়। একটা হচ্ছে সাবলিটোরাল। দেখো, প্রথমে একটা হচ্ছে কি সুপ্রালিটোরাল। সুপ্রালিটোরাল মানে হচ্ছে কি জোয়ারের জল তো একটা জায়গা পর্যন্ত আসে তো, তাহলে যে জায়গা পর্যন্ত জোয়ারের জলটা আসছে, জোয়ারের সময় সেই অঞ্চলটার থেকে উপকূল ভাগের দিকে যে অঞ্চলটা থাকবে, ব্যাপারটা বুঝতে পারছো তো? জোয়ারের জল যদি দীঘা বেড়াতে গেছো, জোয়ারের জলটা একটা সার্টেন জায়গা পর্যন্ত আসে, জোয়ারের জলটা, জোয়ারের সময় কথা বলছি, জোয়ারের সময় জলটা যতটা আসলো, সেই অঞ্চলটার থেকে যতটা অবধি আসলো, সেই অঞ্চল থেকে উপকূলের দিকে যে অঞ্চলটা, সেটা হচ্ছে সুপ্রালিটোরাল। তাহলে এটা ডেফিনেশনে আমরা কী লিখবো? কোন অঞ্চলটা? না, উচ্চ জোয়ার আর নিম্ন জোয়ার। নিম্ন জোয়ার মানে তো ভাটা,
তাহলে উচ্চ জোয়ারের অঞ্চল থেকে উপকূলের দিকটা, এটা লিখো যে উচ্চ জোয়ার থেকে উপকূলের দিকটা, উপকূল ভাগের দিকে, উপকূল রেখা তো পুরোটাই না, ওই পুরোটাই উপকূল রেখা পুরো, উপকূল ভাগের দিকটা লিখো। আমি বললাম ওটা লিখো যে উচ্চ জোয়ার অঞ্চল থেকে, উচ্চ জোয়ার অঞ্চল থেকে উপকূলের দিক, ঠিক আছে। এটা যদি সি সারফেস হয়, এই অবধি যদি জোয়ার আসে, তাহলে এইখানটা হবে, এই দিকটা, এই দিকটা হবে, এই দিকটা, এইখানটা হবে সুপ্রালিটোরাল। আর এইখানে যেটা আছে, এইখানে জোয়ার অবধি জল আসে, জোয়ারের জল এই অবধি আসে, তার মানে এই দিকটা, ঠিক আছে। আর ভাটার সময় জল এতটা নেমে যায়, তাহলে জোয়ার ভাটার যে মাঝখানের যে অঞ্চলটা, জোয়ারের সময় জল এতটা চলে আসে, দেখো ভাটার সময় দূরে, ওই দূরে জল চলে যায়, দূরে দেখা যায়, অনেক দূরে দেখা যায়। তাহলে ভাটার সময় যে জলটা নেমে যাচ্ছে যে অঞ্চলটা পর্যন্ত, যে স্থানটা পর্যন্ত, সেটা হচ্ছে মেসোলিটোরাল জল। জোয়ারের সময় যে জলটা নেমে যাচ্ছে কতটা, এই অবধি নেমে যাচ্ছে নিম্ন জোয়ারের সময়, আবার জোয়ার যখন হচ্ছে তখন এতটা উঠে আসে, তাহলে মাঝখানের যে অঞ্চলটা, ওই যে নেমে যাচ্ছে ভাটা অবধি, ওই অঞ্চলটা হচ্ছে মেসোলিটোরাল জোন, মেসোলিটোরাল জোন। তাহলে এইটা হবে মেসোলিটোরাল। সমুদ্রের নিম্ন জলতল, নিম্ন জলতল মনে হচ্ছে ভাটা, ওর পরে আর কিন্তু জল নামবে না, ঠিক আছে, ওই জন্য এটা নিম্ন জলতল বলা হয়। এটা হবে গিয়ে তোমার মেসো, এটা হচ্ছে মেসোলিটোরাল। আর হ্যাঁ, আর এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে সাবলিটোরাল, গভীর সমুদ্রের দিকে যেটা চলে গেছে সেটা হচ্ছে সাবলিটোরাল, সাবলিটোরাল। তাহলে তিনটে ভাগ তরঙ্গ গঠিত মঞ্চ। নরওয়ে স্ট্যানফোর্ড, এই কোশ্চেনটা দিয়েছিলাম না, নরওয়ে স্ট্যানফোর্ড হচ্ছে কিসের উদাহরণ, তরঙ্গ গঠিত মঞ্চের উদাহরণ, এটা পরীক্ষা দিয়েছিলাম যে নরওয়ে স্ট্যানফোর্ড। এইখানে এক্সাম্পলগুলো একটু ভালো করে দেখবে, এক্সাম্পলগুলো পরীক্ষাতে দেয়। যেমন দ্য ওল্ড ম্যান হয় কিসের উদাহরণ, স্ট্যাকের উদাহরণ, ঠিক আছে। এরকম পরিচিতগুলো ছাড়াও বারবার বলছি, অপরিচিত যে সমস্ত এক্সাম্পলগুলো আছে সেগুলো অবশ্যই দেখবে। ডলফিন নোজ আছে, ওটা তোমার ইয়ের উদাহরণ, হুক স্পিড, হুক স্পিডের উদাহরণ। ডলফিন নোজ যেটা, ওটা কিসের উদাহরণ, ডলফিন নোজ বিশাখাপত্তনমে আছে যে, না গোয়া না, ডলফিন নোজ ওই হবে হুক, আরে হুক হবে, স্পিড টাইপের যেটা আছে, স্পিড হবে, স্পিড। হয় তো অটোমেটিক খঞ্চে তো না, সেটা অবশ্য বলে তাহলে না না, ওই স্পিড বা হুক একবার দেখে নাও তো, আমারও ডাউট আছে, একবার দেখে নাও যদি আছে। না না, এটা খেয়াল হচ্ছে না আমার, আমি দেখে নিও একবার, তাও না যদি না হচ্ছে বলে দাও, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তরঙ্গ গঠিত মঞ্চের যে শ্রেণী বিভাগটা, সেইটাই এলাকাটা যেটা। পরেরগুলো আর কিছু নেই। জিও কোনটা, জিও আচ্ছা পর আসছি। এবারে ধরো আছে সামুদ্রিক গুহা, গুহা কোনটা না, সমুদ্রের উপকূলে তীরবর্তী অঞ্চলে যদি কোমল শিলা থাকে, তাহলে কোমল শিলাটা অনবরত সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ভেতরের দিকে ঢুকে যেতে থাকে, তার ফলে যে গুহা শেপ বা কেভ সৃষ্টি হয় সেটা সামুদ্রিক গুহা বলা হয়, ঠিক আছে। পরবর্তীকালে হ্যাঁ, গুহার ছাদ যদি ধসে যায়, গুহার ছাদ যদি ধসে যায় এবং ঢেউ যদি ওই গুহা দিয়ে ঢোকে ওপর দিয়ে বেরিয়ে যায় জল এবং বায়ু, তখন সেটাকে বলা হয় না, সেটাকে বলা হয় ব্লো হোল বা গ্লুপ বলা হয়। যখন ফোয়ারার আকারে জল বেরিয়ে আসবে কোথায়, ওই গুহার ছাদটা যখন ভেঙে যাবে, ঠিক আছে। ধরো এই বাড়িটা ওই সাইডে সমুদ্র আছে, নিচের দিকে সমুদ্র ক্ষয় করে দিয়েছে, তাহলে গুহা সৃষ্টি হলো। ক্ষয় করার পরে এইখানে ধরো এখানে ছিদ্র হয়ে গেছে, ছিদ্র হয়ে যখন ওই দিক থেকে ঢেউ আসে তখন কী হয়, প্রেসার পড়ে, তো ওই দিক থেকে ঢেউ এসে যদি মুখটা ব্লক করে, বাতাসের তো প্রেসার আছে, তখন কি বাতাসটা উপর দিক দিয়ে বেরিয়ে আসে, এটাকে ব্লো হোল বা গ্লুপ বলা হয়। হয়েছে। এইবারে ধরো এই গুহা থেকে এই যে ছিদ্রটা যেখানে সৃষ্টি হয়েছে যদি মুখ ধসে যায়, তখন সেটাকে বলা হয় জিও। ধসে গেলে সামুদ্রিক ধরো ওই যে গুহার যে ছাদটা ধসে পড়ে যায় বিশাল একটা এলাকা জুড়ে, তখন সেটাকে বলা হয় জিও, ঠিক আছে। এবারে যদি কোনো ভূভাগ, ধরো ভূভাগ সমুদ্রের দিকে বেরিয়ে আসে তো এরকম, সাপোজ কোনো একটা ভূভাগ সমুদ্রের দিকে এরকম চলে গেছে, এদিকে সমুদ্র, তাহলে এইদিকে ক্ষয় করবে, এদিকে ক্ষয় করবে,
ক্ষয় করবে তো উঁচু ভূমিভাগ থাকবে, ক্ষয় করতে করতে নিচটা একটা এরকম গর্তের মতো সৃষ্টি হবে। এটা কী বলছে? সামুদ্রিক খিলান। সামুদ্রিক খিলান বলে না? খিলান কীরকম দেখতে হয়? এরকম হয় দেখতে, গোল টাইপের, ফাঁকা টাইপের থাকে না? এই দিক থেকে ল্যান্ড থাকে, এদিকে দেখা যায়, এদিকেও দেখা যায়, এদিকেও দেখা যায়। সামুদ্রিক খিলান মানে দরজার মতো। খিলান মানে কি? এইদিকেও দেখা যাবে, ওইদিকেও দেখা যাবে। ঠিক আছে, তার মানে এটা কখন সম্ভব হবে? যদি ভূভাগের একটা প্রশস্ত অংশ সমুদ্রের দিকে প্রসারিত থাকে এবং দুই দিকেই তরঙ্গের কার্য অ্যাক্টিভ থাকে, তখন কী হবে? মাঝখানে একটা গর্তের সৃষ্টি হবে। সেই গর্ত আস্তে আস্তে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, দিয়ে দুই দিকে একসাথে মিলে যাবে। তখন সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ এরকম শেপ, খিলান টাইপের, তখন সেটা হচ্ছে সামুদ্রিক খিলান। তারপর আছে স্ট্যাক। ওই খিলানের মাথাটা যদি এইখানটা ভেঙে যায় তাহলে কী হবে? স্ট্যাকে পরিণত হবে। পরবর্তীকালে এটা যদি আরও ছোটো হয়ে যায় তখন কী হবে? স্ট্যাম্প হবে। হ্যাঁ, জলের কাছাকাছি থাকবে, ছোটো মানে কি বলে ডেফিনেশনে অ্যাকচুয়ালি স্ট্যাকের থেকে যখন ছোটো হয়ে যায়, ঠিক আছে, তখন সেটাকে স্ট্যাম্প বলে। হয়েছে, আর কি আছে? আর তো কিছু নেই, হয়ে গেছে। এইবারে ধরো সঞ্চয়জাত ভূমিরূপগুলো আছে। প্রথমে আছে সৈকত ভূমি, বেলাভূমি, বীচ। জানো তো উপকূল কাকে বলে বলো? এতক্ষণ তো উপকূলটা জিজ্ঞাসা করা হয় না। মিলিত স্থান, সেটা হচ্ছে উপকূল। আর উপকূল রেখা কোনটা? আচ্ছা, সঞ্চয় কার্যের ফলে, তো সঞ্চয় কার্যে আসছি, সঞ্চয় কার্যের দ্বারা ভূমিরূপ। এখন তো কিছুই না, উপকূলের শ্রেণীবিভাগগুলো আছে। ভূমিরূপগুলো দেখো কী হবে, প্রথমেই বলো। প্রথমে সৈকত ভূমি বা বেলাভূমি, তাই তো? বীচ যেটা বলছি, বেলাভূমি, আর কি বলে এটাকে? তটভূমি বলে না? এগুলো কি? যখন কোনটা শক্তিশালী হবে? সঞ্চয় কার্য যখন হবে, সোয়াস শক্তিশালী হলে সৈকত ভূমি গঠন করবে বা বেলাভূমি গঠন করবে, বা যে সমস্ত যে পদার্থগুলো বয়ে নিয়ে আসবে সেগুলো উপকূলের ধারে এনে সঞ্চয় করে যে অবতল আকৃতির যে তোমার ভূমিরূপ সৃষ্টি করবে সেটা সৈকত ভূমি। যে দীঘাতে যে বীচটা দেখা যায়, বাইক ফাইক চালায়, দৌড়ায়, ছবি তোলে, সেটা কি অ্যাকচুয়ালি সৈকত ভূমি বলে না? দীঘা বিচ, বিচ মানেই সৈকত ভূমি। বিভিন্ন ফাইন পার্টিকেলস জমে এটা সৃষ্টি করেছে। এবার এটার ভাগ আছে, দেখো তটভূমির ভাগ আছে, তটভূমি আর বেলাভূমির ভাগ আছে। কী কী ভাগ আছে? প্রথমে 1 নম্বরে আছে পশ্চাৎ তটভূমি। 2 নম্বর আছে সম্মুখ তটভূমি। তারপরে কি? পুরাদেশীয়। তাহলে এইখানে উপকূল রেখা কোথায় থাকবে বা উপকূল কোথায় থাকবে? ভাগগুলো সব একই। এইটা থাকবে ভাটার, ভাটা অবধি যে জলটা নেমে যাচ্ছে, ভাটা, সে আমার সেই সাবলিটোরাল জোন মনে আছে তো? তাহলে ভাটার ফলে যতটা জলটা নেমে যাচ্ছে সেই অঞ্চলটার থেকে গভীর সমুদ্রের দিকের যে অংশটা সেটাকে বলছে হ্যাঁ সম্মুখ তটভূমি না, সেটাকে বলছে বলো কি বলে? পুরাদেশীয় তটভূমি। সবসময় জল দ্বারা পুরো, এটা হচ্ছে কি স্টেবল, এটা পুরোপুরি জলে ভর্তি, তাহলে এটাকে বলছে পুরাদেশীয় তটভূমি। এগুলো ডেফিনেশনগুলো পড়বে কিন্তু। 16 সালে এসেছিল না আমাদের রামকৃষ্ণ মিশনে? এসেছিল। এই রামকৃষ্ণ মিশনে ওরেই তো হয়েছে, দেবাশিস মহান্তে, ওরে হয়েছে তো, ওকে দিয়েছে। আচ্ছা যাই হোক, এখন মিশনে যাচ্ছি না, আমি পরে বলছি। এইবারে পুরাদেশীয় তটভূমি হচ্ছে কি কোনটা তাহলে বললাম? যে
যে হচ্ছে কি এখন পরে বলছি, যে হচ্ছে গিয়ে যেটা জলটা নেমে যাচ্ছে ভাটার ফলে যে অবধি জলটা নামছে সেই অঞ্চল থেকে সমুদ্রের দিকের অঞ্চলটা হচ্ছে পুরোদেশীয় তটভূমি। এইবারে জোয়ারের ফলে জোয়ার ভাটার যে মাঝখানটা, উচ্চ জোয়ার এবং নিম্ন জোয়ারের যে মাঝখানটা, সেটা হচ্ছে গিয়ে কী তটভূমি বলা হয় বলো? সম্মুখ তটভূমি। এটা হচ্ছে সম্মুখ তটভূমি, সামনের দিকে না, সামনের দিকটা সম্মুখ। কার সামনের? পশ্চাতের। আর পিছনে যেটা থাকবে সেটা কি হবে? পিছনে যেটা থাকবে সেটা কি? পশ্চাৎ তটভূমি। এবারে পশ্চাৎ তটভূমিতেই উপকূল আছে বা উপকূল রেখা আছে। তো নাকি পশ্চাৎ, এইটা হচ্ছে পশ্চাৎ তটভূমি, উচ্চ জোয়ারের এই সাইডটা, উপকূলের দিকটা। ঠিক আছে, এগুলো গেল তোমার বিভিন্ন তটভূমির শ্রেণী। এবার আর এই যে এইখানটা যদি আমার ভাগ করে দাও, এইখানে যেখানে লাস্ট হচ্ছে কি তোমার কি বলবো, এখানে ঝড়ের ফলে বা বৃষ্টির ফলে বা তোমার হচ্ছে গিয়ে ঝটিকা তরঙ্গগুলো যতটা অবধি যায় সেই অঞ্চলটার পরেরটা হচ্ছে গিয়ে উপকূল। বলছি না, উপকূল মানে কি? সমুদ্র এবং স্থলভাগের মিলনস্থল, যেখানে যেখানে উপকূল শেষ হয়েছে এবং সমুদ্র শুরু হয়েছে। তাহলে সমুদ্র শুরু হয়েছে কি কোনখান থেকে? যেখানে ঝড়ের ফলে বা হচ্ছে ঘূর্ণবাতের ফলে যে জলটা উপকূল পর্যন্ত যেতে পারে, সেটাই তো আমরা সমুদ্র ধরবো। তাহলে এইখান পর্যন্ত আসে, এই জন্যে এই অঞ্চলটাকে বলা হচ্ছে উপকূল। আর উপকূল বরাবর যদি রেখা কল্পনা করা যায়, সেটা হবে উপকূল রেখা। হয়েছে? তাহলে তটভূমি যদি আমরা দেখতে চাই, তাহলে মোট 4টা ভাগ আছে। একটা হচ্ছে উপকূল, সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি, সম্মুখ তটভূমি আর পুরোদেশীয় তটভূমি। ঠিক আছে, এই 4টে হলো গিয়ে তোমার তটভূমির ভাগ। হয়েছে? এইবারে পুরোদেশীয় বাঁধ। পুরোদেশীয় বাঁধ কি? কার সমান্তরালে? হ্যাঁ, পুরোদেশীয় বাঁধ। আমি লিখে দিচ্ছি পরপর, তোমরা বলবে। বাঁধ, তারপরে আছে স্পিট, তাই তো? তারপরে কি আছে? টম্বলো। তারপরে টম্বলোর উপরে কি আছে? হ্যাঁ, কি বলছো? না, ওটা আমার জানা নেই। কাসপেট পোল্যান্ড ওটা জানা নেই, থাকতে পারে। ঠিক আছে, তীক্ষ্ণাগ্র হতে পারে, তুমি দেখে বলে দেবো। আর কি আছে বলো, মেনগুলো বলো। হয়েছে? এই কটাই আছে, আর কি আছে? আচ্ছা বলো, পুরোদেশীয় বাঁধটা হচ্ছে কি উপকূলের সমান্তরালে যখন যে বাঁধটা সৃষ্টি হবে, সেটা হচ্ছে কি পুরোদেশীয় বাঁধ। হয়েছে তো? স্পিডটা কি? সামুদ্রিক সঞ্চয় কার্যের ফলে যদি ওই পুরোদেশীয় বাঁধটা সমুদ্রের দিকে অগ্রসর হয়, তখন স্পিড বল। আবার যদি এটা বেঁকে যায়, তখন কি বলবো? এর বিভিন্ন রকম টাইপস আছে। ঠিক আছে, খুব, হ্যাঁ, এগুলো অত যাওয়ার দরকার নেই। তবে টম্বলো কি? টম্বলো যদি হচ্ছে গিয়ে ওই পুরোদেশীয় বাঁধটা যদি কোনো দ্বীপকে জয়েন করে, ঠিক আছে, টম্বলো। যেমন যদি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন শ্রীলঙ্কা, জানো তো? শ্রীলঙ্কার সাথে যে আমাদের রাম সেতু আছে, অ্যাকচুয়ালি কিসের উদাহরণ ওটা? হ্যাঁ, কি? অ্যাডামস ব্রিজ, ওটা নয়। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কিসের উদাহরণ? যদি দেখো দ্বীপ, হ্যাঁ, টম্বলই হবে। দ্বীপ তো, শ্রীলঙ্কা তো একটা দ্বীপ। দ্বীপের সাথে ওটা তো এখন সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে তো হয়ে গেছে, মানে মুছে গেছে, বা এখনও নিচের তলদেশে অস্তিত্ব রয়েছে। তাহলে শ্রীলঙ্কার সাথে অ্যাটাচ ছিল ভারতের, কার দ্বারা? একটা পুরোদেশীয় বাঁধ দ্বারা। তাহলে আমরা কি বলছি? টম্বলোতে যে কোনো দ্বীপকে যদি কোনো পুরোদেশীয় বাঁধ যুক্ত করে, তখন সেটাকে বলা হয় টম্বল। স্পিডটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে পুরোদেশীয় বাঁধ যখন সমুদ্র থেকে উপকূল থেকে সমুদ্রের দিকে অগ্রসর হবে, যখন সেটা হুকের মতো হুক বলবে। এগুলো কিছু নাই। এইবারে দেখো, এগুলোর থেকে কোশ্চেন আসবে না, কোশ্চেন এটার থেকে আসবে, আর এটার থেকে পুরোদেশীয় বাঁধ। এর বাঁধের পিছনে জলামের সৃষ্টি হয়, কয়েল টাল দেখি না আমরা?
চিল্কা লেক কিসের ফলে সৃষ্টি হয়েছে? হ্যাঁ, চিল্কা লেক, চিল্কা লেকটা কী করে সৃষ্টি হয়েছে? চিল্কা লেক, চিল্কাটা অ্যাকচুয়ালি পুরাদেশীয় পড়ায় কিছুটা, ঠিক আছে, এখন অংশটা হয়ে গেছে, কিছুটা অংশ হয়ে গেছে। আচ্ছা, এবার আসছি, দেখো এগুলো গেলো সঞ্চয়িত ভূমিরূপ, একবার করে রেটিং পড়ে নেবে, কিচ্ছু নেই এখানে, যদি উদাহরণ থাকে উদাহরণগুলো পড়বে, ঠিক আছে। এইবার